আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসলাম আপনার খামার দেখতে। এই কাজে ব্যস্ত, যা হোক সমস্যা নাই। এগুলো কি বকনা? জি বকনা। আচ্ছা, বকনা কতগুলো বকনা আছে এখানে? এখানে 50টার মতন বকনা আছে। 50টা? এগুলো কি সব আপনার খামারেরই? আমার খামারেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খাবার দিচ্ছেন? এটা মিক্সচার খাদ্য। মিক্সচার খাবার। এগুলো কি আপনারাই তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজস্ব মিলে তৈরি করি। আচ্ছা, এখন তো দেখতেছি আপনার নানা ধরনের, তো সয়াবিন না? সয়াবিন মিল না? আছে, সয়াবিন মিল আছে। আচ্ছা, ভুট্টা আছে। ভুট্টা আছে, বিভিন্ন উপাদান আছে এখানে। ভুট্টার তো একেবারে ইয়া না, তার মানে আপনার ভুট্টার গ্রাইন্ডিংটাও সুন্দর হয়েছে দেখতেছি। হ্যাঁ, এটা হ্যামারে ভাঙা হয়। হ্যামারি ভাঙা না? মেশিনও আছে তো না? হ্যাঁ, মেশিন আমরা আছে। দেখি পরবর্তীতে, আমরা ওটাও দেখব। শহীদুল ভাই, আমি আপনাদের এই খামারের ইতিহাসটা একটু বলতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একটা কারণ হলো যে আমরা রংপুরের মানুষ যারা ডেইরি নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, তাদেরকে আমি পার্ট বাই পার্ট উত্থাপন করার চেষ্টা করছি, যারা একদম সঠিক লাইনে আছে, সঠিকভাবে গরু লালন পালন করছে। এদের মাধ্যমে যেন আমরা সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে পারি, রংপুরে ডেইরির ক্ষেত্রে যে একটা ভালো কাজ হচ্ছে, সেই মেসেজগুলো দেওয়ার জন্যই আসলে যারা সফল খামারি তাদের প্রত্যেকটা আমি সফলতার গল্পটাকে এপিসোড আকারে উঠায় ধরি। তো আপনাদেরও এই গল্পটা আমি এপিসোড আকারে উঠায় ধরতে চাচ্ছি। তো আপনার যে খামারের শুরুর গল্পটা, আপনার বড় ভাই এখানে ওয়াজেদ ভাই আছেন, ওয়াজেদ ভাইকে তো সবাই এই এলাকায় ওয়াজেদ ভাইয়ের খামার নামে সবাই চেনে। বাট এই যে ডেইরি খামারটা আসলে মূলত শহীদুল ভাই দেখাশোনা করেন, বা এটা ওনার খামার। দুই ভাইয়েরই বাবার যে প্রপার্টিস আছে সেটার মধ্যে সেগ্রিগেশন তো থাকেই সব জায়গায়। তো উনি ডেইরি খামারটা ওনার, আর হচ্ছে আরেকটা খাবার নিয়ে যে পার্টটা আছে সেটা হচ্ছে ওনার বড় ভাই ওয়াজেদ ভাই ইয়া করেন আর কি। তো আপনার এই যে খামারটা শুরু করলেন, বা আপনার বাবাই তো শুরু করছিল নাকি? আপনি একটু ইতিহাসটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে কিভাবে শুরু করলেন, কবে থেকে, এবং এখনকার অবস্থাটা আসলে। আসলে আমাদের ফার্ম শুরু হয় আমার এক কথায় 1985 সাল। 85 সাল? আমার জন্ম 83, মানে আমার বয়স তখন 2 বছর। 85 সাল। হ্যাঁ, সেখান থেকে বাবা মা শুরু করে। হ্যাঁ। তারপরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে গরু তখন শুরু হচ্ছে একটা দিয়ে শুরু। সেটা কি ক্রস গরু ছিল না? ক্রস গরু। মানে ইনিশিয়েশনটা, এখানকার যে শুরুটা, সেটা কিন্তু ক্রস ব্রিড দিয়ে। এটা কিন্তু যারা আপনারা দেখছেন এই বিষয়গুলো খেয়াল করবেন। একটা সফলতার পিছনে হাই প্রোডাকশন কতটা জরুরি সেটা আমরা ওনার গল্প থেকেই শুনবো। তারপরে ক্রস ব্রিড থেকে তো শুরু। তারপর 1990 সালের দিকে আমাদের এআই ফার্মে যখন বাহিরের অস্ট্রেলিয়ান ব্রিডগুলো আসছে, এখানে যখন আপনার ওই যে কৃত্রিম প্রজনন সেন্টার তৈরি হলো, যখন শুরু হলো, তখন আমরা যখন ওই সিমেন্টগুলো ব্যবহার করি, তখন বাবাই তো দেখাশোনা করতে, তখন তো আমরা ছোট একদম ছোট। তারপর ওটা 1995 সাল যাবত আর কি, একটা যখন ওই মানে সিমেন্ট দেওয়াতে যে একটা গরুর একটা মানে জাতের উন্নয়ন হইলো, ভালো ভালো গরু আসা শুরু হলো, এবং আমাদের খামারের ডেভেলপমেন্ট শুরু হইলো আর কি। দুধের প্রোডাকশন অনেক বাড়ছে আর কি। আগে দেখা গেছে যে এখানে আমরা ক্রস ব্রিডে 7 লিটার 8 লিটার পাইতাম, সেখানে আমাদের বাংলাদেশে কৃত্রিম প্রজনন আসার পরে যখন আমরা ইনসেমিনেশন করি, তখন ওই বাচ্চাগুলোন থেকে আমরা প্রায় 25-30 লিটার করে দুধ পাওয়া শুরু করি তখন থেকে। তার মানে সর্বোচ্চ যে টেকনোলজি, যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের যে টেকনোলজি, সেটা কিন্তু ওনারা শুরু থেকেই অ্যাডাপশন করছেন এটাকে, এবং জাত ডেভেলপমেন্টের জন্য। এবং পরবর্তীতে ওই দুধের প্রোডাকশন বাড়ার কারণে আমাদের খামারের অটোমেটিকলি তখন মানে উন্নয়ন শুরু হচ্ছে একেবারে। দুধের উৎপাদন, যেহেতু দুধে একটা ভালো পয়সা পাওয়া যাচ্ছে, তখন অটোমেটিক একটা মানে আমাদের লার্জ স্কেলে তখন আস্তে আস্তে যাইতেছি আমরা আর কি। এবং পরবর্তীতে আমরা যখন 95 সালের পর থেকে কিন্তু আমরা বাবা মা যখন ইনভলভ থেকে মানে আউট হয়ে গেল, তখন আমরা আর কি এটা শুরু করি। তার মানে আমরা যদি বলি যে আপনারা একদম পার্মানেন্টলি এটার যে কাজ শুরু করছেন, সেটা প্রায় 30 বছর হলো। হ্যাঁ, প্রায় 30 বছর। দুই ভাই আর কি। দুই ভাই মিলে। আচ্ছা, ছোটবেলায় যখন খামার আপনার ছিল, তখন কি আপনারা নাড়াচাড়া করছিলেন এই গরু নিয়ে? হ্যাঁ, বাবা মা যেহেতু মানে ইয়ে করতো, আমরাও সহযোগিতা করতাম। হাত দেন তো গরুকে? আপনাদের দুই ভাইকে দেখে কিন্তু কেউই বলবে না, রংপুরে কেউই জানে না যে ওনারা গরুকে হাত দেয়, এটা মনে করে না। খুব টিপটপ ভাবে চলে, খুব ভালোভাবে, কিন্তু যে ওনারা গরুকে গায়ে হাত দিছে কখনো এটা কেউ বিলিভ করে না।
কিন্তু আসলে এক সময় আমরা নিজেরাই মানে গাভী দহন করছি আর কি। হ্যাঁ, নিজেরাই দুধ দহন থেকে শুরু করে নিজেরাই দহন ঘাস করছি, কাটা, হ্যাঁ। খড় দেওয়া, সব সব নিজেরাই এভরিথিং করছি। নিজেরাই করছে। তো এখন এই আস্তে আস্তে লার্জ স্কেল হওয়ার পরে আস্তে আস্তে মানুষ আমরা বেশি লাগে, একা তো আর সবাই করতে পারে না। তখন আমরা লোকের উপর নির্ভরশীল হই আর কি। এবং এখন বর্তমান খামারে প্রায় 8-10 জন লোক কাজ করে আর কি। আচ্ছা, টোটাল অ্যানিমেল কত আছে সব মিলে? এখন 100-র মতন আছে। 100-র মতো। তাহলে 2 থেকে 100 গরুর গল্প, সেটা 30 বছর। এই 30 বছরের মধ্যে কত গরু বিক্রি হতে পারে? প্রতি বছর তো আমাদের কমপক্ষে 10টা। কমপক্ষে 10। কমপক্ষে 10টা। তাহলে আমরা 30 বছরে প্রায় 300 গরু বিক্রি হয়েছে। 300, এখন আছে 100, প্রায় 400 গরুর ইতিহাস। আরো বেশি আছে হয়তো, এটা ইয়া বলছে মিনিমাম আমাদের বছরে, মানে হয়তো ছোট স্কেল থেকে এখন যেখানে 100-র উপর গরু, এখানে বাছুর তো অনেক হবে, তো সেখানে এখনকার সেলটা আরো বেশি, এখনকার বিক্রিটা আরো বেশি। তো এখানে আপনার ডেইরি আছে কতগুলো? ডেইরি যে গরুগুলো ডেইরি দেখতেছি, এরা আছে শুয়ে রেস্ট আমাদের করতেছে 40টা। 40টা ডেইরি আছে। 40টা। মানে এখান থেকে সর্বোচ্চ প্রোডাকশন কত আছে? সর্বোচ্চ 25 লিটার এখন আছে। 25 লিটার আছে। 25 লিটার। আচ্ছা, সর্বনিম্ন? সর্বনিম্ন 15। আচ্ছা, এখান থেকে যে বকনাগুলো হয় সেগুলো কি করেন? এই যে আমি যে বকনাগুলো দেখছি, আমরা গাভীর শেড থেকে আলাদা নিয়ে আসি, আলাদা করে এগুলোকে আলাদাভাবে লালন পালন করা হয়। পরবর্তীতে যখন এগুলো কনসেপ্ট করে তখন আবার গাভীর শেডে স্থানান্তর হয়। এর কি বিক্রি করেন আপনারা বকনা? মাঝে মাঝে কেউ আসলে আমরা বিক্রিও করেন। আচ্ছা, তবে বিক্রি একদম ইচ্ছা করে করেন না, কেউ যদি জোর করে নিয়ে যায়? জোর করি নাই আর কি, তাহলে করি আর কি। এরকম মানে ওনারা যে ইচ্ছা করে বিক্রি করবে এমনটা না, যে যদি কারো পছন্দ হয় করে এখান থেকে আপনারা যদি কেউ মনে করেন যে বকনা নিয়ে যেতে চান, আপনারা বকনাও নিয়ে যেতে পারবেন। তবে আমি যেটা বলছি যে এইখানে আপনার আজকে পর্যন্ত যে ডেইরি খামারের যে আজকের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির মধ্যে প্রতিনিয়ত এই খামারে আজকে 30 বছরের মধ্যে আপনি কি কখনো লসে পড়ছিলেন? আমরা এক সময় যখন মানে সম্পূর্ণ কেনা খাদ্যের উপর নির্ভর ছিলাম, মানুষের তৈরিকৃত খাদ্য খাওয়াইতাম, বা এখনো যেরকম আছে মানে অনেক কোম্পানি ফিড বিক্রি করতেছে বা অনেক মিল থেকে মানে গমের ভুসিটা বিক্রি করতেছে, যখন ওদের উপর আমরা নির্ভরশীল ছিলাম ততদিন পর্যন্ত আমরা মানে বলতে গেলে লোকসানে না থাকলেও লাভ্যাংশ অনেক কম ছিল আর কি। কিন্তু এটা আমরা পরে পর্যালোচনা করে দেখার পর চিন্তা করলাম যে নিজেরা যদি ফিড আমরা তৈরি করতে পারি তখন কত কম কস্টিংয়ে আমরা গরুকে খাওয়াইতে পারবো, তত আমাদের লভ্যাংশটা বাড়বে। ওই চিন্তাটা থেকে শুরু করে আমরা নিজেরাই এখন মানে খাদ্য উৎপাদন করতেছি। তার মানে আপনারা এখন যে খাবার উৎপাদন করছেন এটাও আপনাদের ওই থিঙ্কিং থেকেই? হ্যাঁ, ওই থিঙ্কিং থেকেই আর কি। একটা খামারির ক্ষেত্রে যে দানাদার খাদ্যের ইম্পর্টেন্সটা এখন তো খুব বেশি। আগে তো গরু ছেড়ে দেওয়া থাকতো, এখন তো সব ঘরের ভিতরে, তার মানে পুষ্টিটাও আপনাকে পুরোপুরি দিতে হবে। তো সেটার ক্ষেত্রে দানাদার খাদ্যটা মূলত কাজ করে সব থেকে বেশি। হ্যাঁ, এখন এখানেই কি খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি মনে করেন? এখানেই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বাজারে যে প্রচলিত ফিডগুলো আছে এগুলো আপনার প্রত্যেকটা ফিডের প্রাইস অন্ততপক্ষে নিম্নে 50 টাকা, 50 টাকা 48 টাকার মধ্যে ভেরি করে। কিন্তু আমরা যেই খাদ্যটা এখন তৈরি করে খাওয়াইতেছি আমাদের 40 টাকা আমাদের মিনিমাম, মানে কেজিতে প্রায় 10 টাকা সাশ্রয়। কেজিতে 10 টাকা, প্রায় 100টার উপরে গরু আছে শুধু এগুলোই। তো অনেক খরচ। এখানে দেখা যাচ্ছে আমাদের খাদ্যের খরচ অনেক টাকা সাশ্রয় হচ্ছে আর কি। ঘাস কি আপনারাই উৎপাদন করেন? হ্যাঁ, ঘাসটা আমাদের নিজের। আচ্ছা, খড়টা কিছু কিনি, কিছু নিজের উৎপাদিত আর কি। তাহলে এই যে ঘাস এবং খড়, আপনার মেসেজ যদি আমি বুঝে থাকি যে ঘাস এবং খড় প্রত্যেকটা খামারি যে যার মতো অ্যারেঞ্জ করতে পারে বা যার জমি আছে সে ঘাস লাগাতে পারে, কিন্তু দানাদার খাবারটা মনে হয় সেভাবে তৈরি করতে পারে। বেশিরভাগ মানুষকেই কিনতে হয়। এখন কিনার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ফলো করছি যে আমরা নিজেরা খাদ্য তৈরি করতেছি এবং কিছু সেলও করতেছি, কি যারা বুঝতেছে যে না আমরা ওই কোম্পানির মানে লেবেল যুক্ত খাদ্য না খাওয়াই, আমি যদি এখান থেকে নিয়ে যাই মিক্সচার খাবারটা খাওয়াই, তারা খাওয়াচ্ছে এবং উপকৃত হচ্ছে। আমরা ওনাদের এই যে খাবার, যে আস্তে আস্তে ডেইরি খামার থেকে শুরু করে এখন তারা ফিড বলবো না, এটা রেডি ফিড না, এটা মিক্সচার খাবারের রেশন, মিক্সচার রেশন যদি বলি, এই রেশনটা ওনারা সেল করছেন। আমরা পরবর্তী একটা এপিসোডে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কিভাবে তারা এটা তৈরি করছেন এবং সেল করছেন সারা বাংলাদেশে। এটাও তো একটা সফলতার মানদণ্ড, এটাও তো একটা ইনিশিয়েটিভ ডেইরি সেক্টরের ক্ষেত্রে। উনি যেহেতু একজন খামারি, উনি নিজের থেকে অনুধাবন করেছেন যেটা, সেটাই উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন। উনি কিন্তু এটা সাইলেজ নিয়ে বিজনেস করেননি, উনি কিন্তু খড় নিয়ে বিজনেস করেন নাই, উনি কিন্তু আদার্স যে সাইডগুলো আছে যে গরু কেনা বেচা, এগুলোর সঙ্গে কিন্তু উনি জড়িত নন। যেহেতু উনি ফিল করেছেন যে এই জায়গাটাতে কাজ করা দরকার,
তাই হয়তো উনি উদ্বুদ্ধ হয়ে এই যে মিক্সচার রেশনটা উনি তৈরি করছেন। আমরা এটা নিয়েও বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা খামারি যদি নিউট্রিশন সম্বন্ধে সচেতন হয় এবং তার যে ক্যালকুলেশন যা দিচ্ছে এবং যা আউটপুট আসছে, এই দুটার যে একটা রেশিও, এই দুটার যে একটা ক্যালকুলেশন, এটার যে একটা হিসাব রাখা দরকার প্রত্যেক খামারিকেই, এটা কিন্তু সবাইকেই মেনটেন করতে হবে আমি মনে করি। আপনি কি মনে করেন শহীদুল ভাই এই কথাটা? অবশ্যই মানুষ যদি মানে একটা দানাদার খাবারের ক্ষেত্রেই গরুর মূল কস্টিংটা, একটা গরুতে দানাদার খাদ্য দেখা যাচ্ছে যে 5 থেকে 10 কেজি ভেরিয়েশনে করার মাধ্যমে কোনো গরুকে 5, কোনো গরুতে 4 বা 7, 8, সর্বোচ্চ 10 পর্যন্ত আমরা দেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 কেজি খাদ্য যদি আমাদের 10 টাকা কম পড়ে, এভারেজ যদি আমি 7 কেজি খাদ্য ধরি, তাহলে আমার প্রায় 70 টাকা আমার পার হেডে আমার কম খরচ করতেছে প্রতিদিন পার গরুতে। তো দেখা যাচ্ছে যে সেইখানে আমার 40 টাকা বিঘে যদি আমি খাওয়াই, আবার 7 কেজি ধরি, তাহলে আমার 28 প্রায় 3000 টাকা, 3000 টাকা আমার সেভ হচ্ছে পার ডে সেভ। তাহলে মাসে 1 লক্ষ টাকা সেভ হচ্ছে এখানে খাদ্য থেকে, খাবার থেকে। আমি যদি মার্কেটে যদি কিনতে যাইতাম, হ্যাঁ, তাহলে আমার এই টাকাটা বেশি লাগতো আরো। তা আমার এটা নিজে তৈরি খাদ্য নিজে তৈরি করতেছি, এই কারণে আমার এই কষ্টটা করা, এটা পুরোটা লাভে যুক্ত হচ্ছে। হ্যাঁ, লাভে যুক্ত হচ্ছে। যেখানে আমার এটা আমার লভ্যাংশ থেকে চলে যেত, সেটা আমার লভ্যাংশে যোগ হচ্ছে। তো এই জিনিসটা প্রতিটা খামারির আসলে হিসাব করা দরকার যে আমি 50 টাকা কেজির খাদ্য খাওয়াই, আমি কতটুকু আউটপুট পাচ্ছি। আচ্ছা, অনেকে যে এরকম করে যে আপনার খাবার খরচ বেশি, ও গুঁড়া দিল বেশি করে, ধানের কুড়া। হ্যাঁ, যে মিক্সচার যেহেতু বাজারে দেখি একই রকম কালার, তো মিক্সচার খাবারের কালার কি, এখানে যদি আমি খাবারের কালার বলি যে একটু শুধুমাত্র যেটা সয়াবিন মিল এটা ছাড়া বা সয়াবিনের খোসাটা ছাড়া বাকি কিন্তু সব গুঁড়ার মতোই দেখতে মোস্টলি। তো যদি গুঁড়ার পরিমাণ বেশি দেয়, দিয়ে আপনার কিছু ভুট্টা মিশায় দিল এরকম 10 কেজি, তাহলে তো হবে না। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট মেজারমেন্ট করিয়ে খাদ্যটা তৈরি করা হবে যে 100 কেজি খাদ্যের মধ্যে কোনটা কত কেজি দিতে হবে, ওই হিসাব করে দিতে হবে। এটা আপনাদের কি এগুলো কি ওই গাভী কি এক ধরনের, বকনাকে আরেক ধরনের, এইভাবে আলাদা আলাদা? হ্যাঁ, এইভাবে আলাদা খাদ্য আছে। তার মানে গাভীটাতে যদি 40 টাকা খরচ হয়, আমাদের বকনাতে 35 টাকা খরচ হবে। গাভীতে যেই খাদ্যটা আমাদের মানে বাড়তি কিছু খাদ্য দিতে হয়, ওই খাদ্য উপাদানগুলো বকনাকে না দিলেও চলবে। আচ্ছা, তার মানে আমরা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার আমি ভুসি খাওয়াই, নানান ধরনের ভুসি, একবারে 10 ধরনের ভুসি আমি খাওয়াই, মিক্সচার করে এই মাপে দেই, আর কি কিছু দিতে হবে? এই যে প্রশ্নটা করে, আপনি একটু অ্যান্সারটা দেন প্লিজ। না, এটাতে আসলে শুধু মিক্সচার করলেই হবে না। কোন খাদ্যের মধ্যে কি পুষ্টিগুণ আছে, কি কতটুকু প্রোটিন আছে, কতটুকু ফ্যাট আছে, এটা তো আগে জানতে হবে। ওই হিসাব করার পরে আপনাকে মিক্সিং করতে হবে। একটা গরুতে আপনার সর্বোচ্চ প্রোটিন কতটুকু প্রয়োজন, 18 থেকে 20 হলে প্রয়োজন। এখন আপনি যদি 30% প্রোটিনের খাদ্য খান, তার তো ওটা উচ্ছিষ্ট হয়ে যাবে, দরকার নেই। ফ্যাটের দরকার যতটুকু, হ্যাঁ, যেটা যেই পরিমাণে দরকার, কোন খাদ্যে কতটুকু পরিমাণ সেই উপাদানগুলো আছে, ওটা আপনাদেরকে ডায়াগনস্টিক করতে হবে। তারপরে ওটা মিক্সিং করার পর তারপরে আপনার একটা আদর্শ খাদ্য হবে। কিন্তু আপনি মানে নিজের ইচ্ছা মতন দিলে তো ওটা হবে না। আচ্ছা, তার মানে আমরা খাবার সম্বন্ধে আজকে আপনার সাথে জানলাম। আরেকটা আপনার কাছে আমরা 2টা টিপস জানবো, একদম মোস্টলি ইম্পর্টেন্ট 2টা টিপস বলবেন একজন ডেইরি খামারির জন্য, যে 2টা টিপস তাকে মানতেই হবে। আমি এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, আপনি জাস্ট 2টা টিপস দেবেন খামারিদের উদ্দেশ্যে, যে এই একজন সফল খামারি হতে গেলে তাকে এই 2টা টিপস মানতেই হবে। প্রথম অবস্থাতেই তাকে গরুর জাতের ব্যাপারে সচেতন হতে হবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয় ধাপে তাকে কস্টিং, কিভাবে কস্টিং কমানো যাবে, কস্টিং কমানোর মানে কস্টিং কমাতে হবে এবং উৎপাদন যাতে বেশি হয় সেইটাও দেখতে হবে। কম খরচে বেশি উৎপাদন, এটা যতক্ষণ পর্যন্ত কোনো খামারি না করবে ততক্ষণ পর্যন্ত সে কোনোদিনও মানে এস্টাবলিশ হইতে পারবে, লাভবান হতে পারবে না। তার মানে ওনার অভিজ্ঞতা অনুযায়ী 2টা বিষয়, একটা হচ্ছে জাত সম্বন্ধে জানতে হবে, যে একটা জায়গা থেকে গরু একটা কিনে নিয়ে আসলেই যে আমার খামার ভালো হবে, লাভবান হব আমি, এটা কিন্তু নয়। তার মানে জাত সম্বন্ধে জানতে হবে এবং তারপরেও এই যে রেশিওটা, যে আমি কম খরচে বেশি বেনিফিট কিভাবে করতে পারি। লেবার নিয়ে কি কোনো সমস্যায় পড়ছেন আপনারা? আমি মনে করছি সারা বাংলাদেশে এরকম একটা ক্রাইসিস, লেবারের সংকট আছে, থাকবে, এর মাঝে চলতে হবে। আমি একটা জিনিস ফিল করছি যে ইদানিংকালে যুবকরা এই কাজ থেকে দূরে সরে আসছে। আপনার খামারেও কি তাই? যারা কাজ করছে সেখানে বয়স্ক লোকের সংখ্যা বেশি, ইয়াং লোকের সংখ্যা কম। হ্যাঁ, ইয়াং লোকের সংখ্যা কম, বয়স্ক লোকের সংখ্যা বেশি। তার মানে ইয়াং জেনারেশনের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, ইয়াং জেনারেশন ডে বাই ডে পঙ্গু হতে চলেছে।
শারীরিক কায়িক পরিশ্রম বাদ দিয়ে সবাই অনলাইন নির্ভর, সবাই বসে থেকে টাকা ইনকাম করা। অনেক ধরনের রাস্তা আছে যেগুলো নেগেটিভ রাস্তা, সেই রাস্তা অবলম্বন করে সবাই ইনকাম করতে চায়। সেটা না করে আপনারা যদি নিজেদেরকে ইনভেস্ট করেন এই ডেইরি সেক্টরে এবং শহীদুল ভাইয়ের মতো করে অন্যান্য অভিজ্ঞ খামারিদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো যদি সব মাথায় নিয়ে আপনি কায়িক পরিশ্রম করে আপনি সফল একজন ডেইরি খামারি হতে চান বা হতে পারেন, আমি বলবো যে আপনাকে কখনো ডাক্তারের পিছনে ছুটতে হবে না, যে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, আবার অর্থনৈতিকভাবে মানুষের কাছে হাতও পাততে হবে না। আপনি তো শারীরিকভাবে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি অজিত ভাইকে দেখি যে এই বয়সে উনি এত অ্যাক্টিভ। তো অবশ্যই। সব সময় তো আপনারা দৌড়ের উপর থেকে অল হ্যাঁ, টাইম আমরা বসে থাকেন। সবসময় মানে বিভিন্ন কাজের সঙ্গে কখন থেকে কাজ শুরু হয় আপনাদের? আমাদের বলতে গেলে ফজরের পর থেকেই, ফজরের পর থেকে এভরিডে এভরিডে। কোনো ইয়া নাই? না, বছরে কতদিন অসুস্থ থাকেন? আলহামদুলিল্লাহ 0 পয়েন্ট বললেই চলে। আমি জাস্ট একটু ফান করে বললাম, কিন্তু ঠিক আছে। এটা হচ্ছে ওনাদেরকে আমি দেখছি যে কি পরিমাণ এমন অসুস্থ নয় যে মানে কাজ আমি করা যাবে কাজ না। করার ক্ষমতা নাই আমার, এই ধরনের অসুস্থতা আমার বছরে আল্লাহর রহমত মানে হয় নাই আর কি। অথচ ওনার থেকে অনেক কম বয়স্ক যারা আছেন যুবক, তারা অনেক তাদের শরীরের শেষ, স্ট্যামিনাই শেষ। আমি বলবো যে নিজেদের পরিশ্রম, নিজেদের শরীরটাকে কাজে লাগান এবং পরিশ্রম করেন, সঠিক নির্দেশনা মেনে চলেন, আপনারা অবশ্যই একজন সফল খামারি হতে পারবেন। আমরা পরবর্তী একটা এপিসোডে আপনাদের ওয়াজিদ ভাইয়ের যে ফিড যে ফর্মুলেশন নিয়ে উনি যে ডেইরি খামারিদের উদ্দেশ্যে করেছেন, একটা উদ্যোগ নিয়েছেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উত্থাপন করব।